আমাদের অনেক জায়গায় হয়তো অভিজ্ঞতার অভাবের কারণে আমরা রাজনৈতিক দলগুলোকে অনেক জায়গায় প্রয়োজনের থেকে বেশি বিশ্বাস করেছি, এবং সেটার ফলাফলটা আমাদের সামনে আছে। জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তিনি নিজে বলেছিলেন যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেন, কিন্তু তিনি গণভোটের রায়টা বাস্তবায়ন করছেন না। তো এই প্রতারণার রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে আমাদের একটা মোটামুটি শিক্ষা হয়েছে। তো জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো ঘোষণা দিয়েছেন যে তিনি ফিরে আসবেন ডিসেম্বরে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তিনি ফিরে আসবেন, আমার মনে হয় আমরা কিছু ইনফরমেশন ইতিমধ্যে পেয়েছি এবং বিভিন্ন নিউজ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বিভিন্ন আলাপ আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পেরেছি এবং কিছু ইনফরমেশনের ভিত্তিতে আমরা যেটা বুঝতে পারছি যে শেখ হাসিনাকে মূলত ভারতীয় আর রাখতে চাচ্ছে না। শেখ হাসিনাকে ভারত বের করে দিতে চাচ্ছে এবং ভারতের পক্ষ থেকে খুব রিসেন্টলি জানানো হয়েছে বাংলাদেশ সরকারকে তাকে সেখান থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না এবং তাকে এক ধরনের সার্ভেলেন্সের মধ্যে ভারত রাখবে। তো হয়তো শেখ হাসিনাকে এই ধরনের কথা বলা হয়েছে যে তাকে ডিসেম্বরে ভারত থেকে বের করে দিবে, কারণ ভারতের কিন্তু শেখ হাসিনাকে রাখার ক্ষেত্রে এখন কোনো কিন্তু আপনার ধরনের এই ধারণাটার উৎস যদি একটু বলেন, এটা খুবই ইন্টারেস্টিং যে আপনি বলছেন যে ভারত রাখতে চাচ্ছে না। এটার মানে এই তথ্যের উৎস কি? মানে আপনি এই তথ্যটা কোথা থেকে পাচ্ছেন? এটা কি আপনার ধারণা নাকি আপনি সুনির্দিষ্টভাবে শুনেছেন, দেখেছেন? আমাদের অনেক কূটনৈতিক বন্ধুদের থেকেই আমরা এই ধরনের বিভিন্ন কথা শুনতে পেয়েছি। এবং দেখেন, ভারতের কিন্তু কূটনৈতিক দিক থেকে যদি আপনি দেখেন, ভারতের শেখ হাসিনাকে রাখার লন্ডনে জনাব তারেক রহমানকে রাখা হয়েছিল কারণ তার একটা সম্ভাবনা আছে, তার একটা সম্ভাবনা ছিল এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন আলটিমেটলি। তো শেখ হাসিনাকে রাখার ক্ষেত্রে তো কোনো পলিটিক্যাল ইনসেন্টিভ নাই এবং শেখ হাসিনাকে রাখার ফলে কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের সাথেও ভারত একটা সুন্দর ডিপ্লোম্যাটিক রিলেশনের ডেভেলপ করার সে করতে পারছে না। অন্তর্বর্তী সরকারের সাথেও সে পারে নাই, বাট তার তো বাংলাদেশের সাথে ইকোনমি থেকে শুরু করে ভূরাজনৈতিক বিভিন্ন ধরনের ইন্টারেস্ট কিন্তু তার আছে এবং সেই জায়গা থেকে এই একটা অস্বাভাবিক সম্পর্ক তার জন্য তেমন একটা সুখকর না। এবং শেখ হাসিনা একজন ফাঁসির আসামি, এটার জন্য তাকে ইন্টারনালি আমরা দেখেছি যে কংগ্রেস, আম আদমি পার্টি সহ অনেকগুলো পার্টি কিন্তু এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু বিজেপির অনেক সমালোচনা করেছে। তো দেশে অভ্যন্তরীণ ভাবেও সে কিন্তু এক ধরনের চাপের মুখে আছে। ফলে ইনসেন্টিভ ছাড়া এই ধরনের একজন ফাঁসির আসামিকে রাখাটা তার জন্য কোনোভাবেই সুবিধাজনক হচ্ছে না। আবার তাকে সরাসরি বেরও করে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ইয়ে আছে, কারণ তখন হয়তো ভারতের অন্যান্য বন্ধুরা হয়তো এক ধরনের নিরাপত্তার অনিশ্চয়তায় ভুগবে। তো বাট এই ধরনের কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি যে তাকে ইতিমধ্যে কোনো দ্বিতীয় স্পেস দেখা অথবা তাকে বাংলাদেশে ফিরে দেওয়া নিয়ে এক ধরনের আলোচনা, এবং ভারতও খুব রিসেন্টলি এই ধরনের একটা মেসেজ বাংলাদেশ সরকারকে দিয়েছে যে তাকে রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হবে না। তো হয়তো সেই শঙ্কার জায়গা থেকেই শেখ হাসিনা এই ঘোষণাটা দিয়েছেন। এবং আরো একটা বিষয় প্রভাবক হিসেবে কাজ করেছে বলে আমাদের মনে হয়, রয়টার্সের এই সাক্ষাৎকারের আগে কিন্তু শেখ হাসিনা ইন পার্সন কোনো ধরনের সাক্ষাৎকার দেয় নাই। এর আগে আমরা অনেক ধরনের ভয়েস রেকর্ড বা এরকম অনেক কিছু এসছে, বাট ইন পার্সন কোনো সাক্ষাৎকার কিন্তু দেওয়া হয় নাই। বাট আপনি যদি টাইমিংটা দেখেন, সাক্ষাৎকারটাও তিনি মানে টেলিফোনে দিয়েছেন আর কি, সরাসরি টেলিফোনে তিনি কথা বলেছেন নাকি? এটাই একটা ব্যবধান অন্য সাক্ষাৎকার আছে। হ্যাঁ। তো এটার ক্ষেত্রে কিন্তু দেখেন যে টাইমিংটা দেখেন, 2 বছরে আপনি কোনো সাক্ষাৎকার দেন নাই, অথবা ভারতের কর্তৃপক্ষ যাদের আন্ডারে তিনি আছেন তারা অ্যালাউ করেন নাই। প্রধানমন্ত্রী যখন চায়না সফর করলেন তারপরেই এই সাক্ষাৎকারটা তাকে দিতে দেয়া হলো। তার মানে এখানেও একটা পলিটিক্যাল বা একটা কূটনৈতিক চাপ সরকারের উপর তৈরি করার বা একটা মেসেজ হয়তো ভারত সরকার বাংলাদেশ সরকারকে দিতে চাচ্ছে যে চায়না যাওয়াটা ভারত সরকার খুব ভালোভাবে নেয় নাই। তো এইখানে অনেক ধরনের বিষয়ই থাকতে পারে, বাট শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এইটা আমি বিশ্বাস করি না, এটার কোনো সম্ভাবনা আমি দেখি না। যদি ফিরে আসলেই হতো তাহলে তিনি পালিয়ে যেতেন না। তিনি অনেক কথা বলেন যে আমার গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল। এখানে একটা দেশের প্রাইম মিনিস্টার তিনি হেলিকপ্টার উঠতেছেন কিন্তু তিনি জানেন না তিনি কোথায় যাবেন, এটা খুবই হাস্যকর একটা বক্তব্য। তো এটা ওনারা ড্যামেজ কন্ট্রোল করার এক ধরনের চেষ্টা করে থাকেন। বাট আমার মনে হয় যে যদি শেখ হাসিনাকে ভারত আলটিমেটলি তাকে রাখার বিষয়ে ইতিবাচক নাই হয়, তাহলে হয়তো আওয়ামী লীগ অন্য কোনো দেশে তার রেফিউজের জন্য চেষ্টা করতে পারে, কিন্তু বাংলাদেশে কখনো ফিরবে বলে, স্বেচ্ছায় ফিরবে বলে আমার মনে হয় না। যদি ডিপোর্ট করা হয়, যদি বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত সরকার বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেয়, সেটা ভিন্ন হিসাব। আমাদের তো আসলে অনেক কিছুই আইডিয়াল সিচুয়েশনে যাওয়া থেকে অনেক দূরে আছে। এখন আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র এবং আমাদের রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না। ফলে গ্লোবাল স্ট্যান্ডার্ড কোনো ক্ষেত্রেই আপনি কোনো একটা স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে, আমাদের আরএমজি সেক্টর অনেক ডেভেলপ, অনেক কমপ্লায়েন্স আমরা সেখানে মেনটেন করি, কিন্তু তারপরেও কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডটা আমরা 100% মেনটেন করতে পারি না। ফলে এই কাঠামোগত কারণে কোনো ক্ষেত্রেই গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করা পসিবল না। বাট
আমি আইসিটি ট্রাইব্যুনালের কার্যক্রম যতটা আমি ফলো করেছি, আমি দেখেছি যে কোনো ধরনের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে ফ্ল রাখা হয় নাই। এটা স্পেসিফিক কোন কোন জায়গায় মনে হয়েছে যে হয়তো আন্তর্জাতিক মানদণ্ড মেনটেন করা হচ্ছে না, সেগুলো ফিক্স আমি আশা করবো যে আইসিটি ট্রাইব্যুনাল এখন যারা দায়িত্বে আছেন তারা করবেন। বাট বাংলাদেশে কোনো বিচার প্রক্রিয়াতে এতটা মানদণ্ড রক্ষা করা হয়েছে বলে আমার মনে হয় না। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল, সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, অনেক ধরনের লিগ্যাল ফ্ল নিয়ে অনেক একাডেমিক বিশ্লেষণ হয়েছে, অনেক পলিটিক্যাল বিশ্লেষণ হয়েছে, সিভিল সোসাইটির অনেকের অনেক বক্তব্য আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা শুনি, অনেকে সেটাকে জুডিশিয়াল কিলিং বলে থাকেন। বাট এবারের যে বিচার সেটা নিয়ে কিন্তু কোনো লিগ্যাল সেরকম বিতর্ক আমার চোখে পড়ে নাই। ফলে আমি মনে করি যে আমাদের কিন্তু আওয়ামী লীগ তো ইতিমধ্যে এই আদালতের প্রতি তাদের অনাস্থার কথা জানিয়েছে পরিষ্কারভাবে, এবং তারা তো বলছে যে এই আদালতে যেভাবে বিচার প্রক্রিয়া হচ্ছে সেটা তাদের হিসেবে মানে যুক্তিযৌক্তিক ভাবে হচ্ছে না। সরি, আরেকবার একটু যদি বলেন। আমি বলছি যে আওয়ামী লীগের তরফ থেকে তো, আওয়ামী লীগ নেতাদের তরফ থেকে তো বলা হয়েছে যে তাদের এই বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা নেই এবং এই আদালতের প্রতি তাদের আস্থা নেই। না, যার বিচার করা হবে তার তো আস্থা থাকবে না, আর আস্থা থাকলে তো তারা দেশ থেকে পালিয়ে যেত না। এবং যে অপরাধী সে তো কখনো বলবে না যে আমি অপরাধী। বাট এই জিনিসগুলো তো মানে ওয়েল প্রুভড, এটা এমন না যে শুধু আদালতের চোখে প্রমাণিত। আমরা শেখ হাসিনার অনেকগুলো নির্দেশনার ভেরিফাইড কল রেকর্ড, যেটা ফরেন্সিকের মাধ্যমে ভেরিফাইড হয়েছে, অনেকগুলো নির্দেশনা মানুষকে খুন করার এবং ইভেন আন্দোলনের নেতৃবৃন্দ হিসেবে আমাদেরকে খুন করার নির্দেশনা তিনি দিয়েছেন, গায়েব করে ফেলার নির্দেশনা তিনি দিয়েছেন। তো এই জিনিসগুলো তো যথেষ্ট প্রমাণের মধ্য দিয়ে হয়েছে। এবং আমাদেরও সমালোচনা আছে যে যেই স্কেলে বিচারটা হওয়া প্রয়োজন ছিল সেই স্কেলে কিন্তু বিচারটা করতে পারছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং তারা বলছে যে তাদের ক্যাপাসিটির, তাদের সক্ষমতার মধ্যে আসলে আছে, তাদের যথেষ্ট গাড়ি নেই, যথেষ্ট লজিস্টিক্স নাই, যথেষ্ট প্রসিকিউটর নাই। তো বাট আমরা আশা করেছিলাম যে যেই পরিমাণ কিলিং হয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন। বাট অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত আমার মনে হয় আইকনিক জায়গা থেকে কয়েকটা বিশেষ মামলার বিচারের রায় দেওয়া হয়েছে, কয়েকটা বিশেষ মামলা নিয়ে কাজ করা হচ্ছে। তো অবশ্যই বিচার প্রক্রিয়া তো কখনো ওভারনাইট হয় না, বিচার প্রক্রিয়া একটু লেংদি প্রসেস, কারণ বিচার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে করার জন্য একটু লম্বা প্রসেস প্রয়োজন হয়। কিন্তু আমরা প্রত্যাশা রাখি যে এই আইসিটি ট্রাইব্যুনালকে আরো শক্তিশালী করা হবে এবং আরো বিগার স্কেলে যতগুলো মামলা হয়েছে সবগুলোকেই আস্তে আস্তে নিষ্পত্তির মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমাদের অনেক জায়গায় হয়তো অভিজ্ঞতার অভাবের কারণে আমরা রাজনৈতিক দলগুলোকে অনেক জায়গায় প্রয়োজনের থেকে বেশি বিশ্বাস করেছি, এবং সেটার ফলাফলটা আমাদের সামনে আছে। জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তিনি নিজে বলেছিলেন যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেন, কিন্তু তিনি গণভোটের রায়টা বাস্তবায়ন করছেন না। তো এই প্রতারণার রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে আমাদের একটা মোটামুটি শিক্ষা হয়েছে। তো আমি যদি ফিরে যেতে পারতাম তাহলে প্রথমতই আমি 5ই আগস্টেই একটা ঘোষণাপত্রের মাধ্যমে এই সংবিধানকে বাতিল করে এবং পরবর্তীতে একটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সংবিধান, নতুন রাষ্ট্র কাঠামো এবং এই যে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার দিকেই যেতাম। তবে তখন ওই সময়কার সময় বাস্তবতা বলি, আরো বিভিন্ন পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এবং অনেক ক্ষেত্রে তাদের দ্রুত নির্বাচন দিয়ে দ্রুত ক্ষমতায় যাওয়ার জায়গা থেকে অনেক জায়গায় আমাদেরকে আসলে কম্প্রোমাইজ করে আসতে হয়েছে, যার ফলশ্রুতিতে এবং অনেক ক্ষেত্রে আমরা তাদের উপরে ট্রাস্ট রেখেছি, তাদের উপরে বিশ্বাস রেখেছি এবং তারাও সেটা বারবার বলতো যে আমাদেরকে বিশ্বাস করেন, আমরাও সংস্কার করবো, আমরাও সংস্কার চাই, আমরা এই যে 31 দফা দিচ্ছি, আমরাই তো সংস্কারের কথা সবার আগে বলেছি। কিন্তু আলটিমেটলি আমরা তাদের থেকে একই, যে আমি গণঅভ্যুত্থানের নেতা হিসেবে এবং বাংলাদেশের জনগণ এক ধরনের প্রতারণার শিকার হয়েছে। আমার মনে হয় এটা একটা লার্নিং, জাতিগতভাবে আমাদের একটা লার্নিং হয়েছে যে পরবর্তীতে আমরা তাদের উপর আর কখনো ট্রাস্ট আসলে রাখবো কিনা, অথবা এই ধরনের পরিস্থিতি যদি কখনো সুযোগ হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে আবার ভরসা করবো কিনা। কিন্তু সেক্ষেত্রে মানে এই যে মৌলিক যেসব সংস্কার গত 13 বছর ধরে আপনারা পরিকল্পনা করলেন নানা বিশেষজ্ঞদের নিয়ে, সেই সব সংস্কারের ব্যাপারে আপনি এখন এই পরিস্থিতিতে এসে কতটা আশাবাদী? আর অনেকগুলো সংস্কার তো অন্তর্বর্তীকালীন সরকার নিজেই করেছে, যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব। আপনারা দেখেছেন যে সংসদে সেই প্রস্তাবগুলো উঠিয়ে সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ সহ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ খুব গুরুত্বপূর্ণ কিছু সংস্কার কিন্তু সরকার বাতিল করেছে। এবং যে 84টা বিষয়ে ঐকমত্য হয়েছিল ঐকমত্য কমিশনে, এবং সেই জুলাই সনদে বিএনপি সরকারও, বিএনপি দল হিসেবেও তখন তারা স্বাক্ষর করেছে সংসদের দক্ষিণ প্লাজায় গিয়ে। এবং আমরা দেখেছি গণভোটের
যে প্রসেস সেটা নিয়ে নির্বাচনের আগ পর্যন্ত তাদের মধ্যে কোনো ধরনের আমরা কোনো ধরনের এর বিরোধিতা তারা কিন্তু করে নাই, বরং আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে দেখেছি তিনি নির্বাচনী জনসভায় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন, জনগণকে অনুরোধ করেছেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি নির্বাচনের পরে এসে তারা আসলে বেঁকে বসলেন। তো এই জায়গায় একটা শঙ্কা তো অবশ্যই আছে যে এই সংস্কারগুলো হয়তো আর হবে না, এবং যে সংস্কারগুলো হয়েছে সেটাও বাতিল করা হয়েছে। এই জায়গাটাতে আমি কিছুদিন আগে কথা বলেছিলাম সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে। তিনি বলছিলেন যে মানে তারা যখন দায়িত্বে ছিলেন, আপনিও সেই সরকারের অংশ ছিলেন, তো তখন সব দলই আসলে নির্বাচনের ব্যাপারে তাদের উপরে প্রচন্ড চাপ দিয়েছে, ফলে তাদের অনেক কিছু তাড়াহুড়া করে শেষ করতে হয়েছে, কারণ কোনো দলই তাদের যে মানে থাকাটা সেটা মানে সংক্ষিপ্ত করে তারপরে সব দলই আসলে চেয়েছে দ্রুত নির্বাচন হোক, এনসিপি সহ। তো ওই তাড়াহুড়াটা তখন আপনারা কেন সেখানে যুক্ত হয়েছিলেন, বিশেষ করে যখন এইসব সংস্কার প্রক্রিয়া আরো কিভাবে টেকসই করা যায় সেই আলোচনা হচ্ছিল? না, আমাদের দিক থেকে সবসময় সংস্কার প্রক্রিয়াটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু দেখবেন যে আপনি খেয়াল করবেন যে সেই সময়টাতে কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং অপরাপর আরো রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্রদেরকে দোষারোপ করা হচ্ছিল, আমাদের পদত্যাগ চাওয়া হচ্ছিল যে আমাদের কারণে নাকি নির্বাচন হচ্ছে না, আমরা বেশি সংস্কার চাই, আমরা অনেক কিছু করতে চাই। তো এক ধরনের প্রেসারে কিন্তু রেখে আমাদের লেজিটিমেসি কোশ্চেন করা হয়েছে, এবং সরকারের মধ্যে আমাদের মতামতের যে গুরুত্ব সেটাকে কমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। অথচ আমরা দেখলাম বিএনপি পন্থী উপদেষ্টা যারা পরবর্তীতে মন্ত্রী হয়েছে তারা কিন্তু সরকারের মধ্যে ছিল, অথচ এই বিএনপি আমাদের পদত্যাগ চেয়েছে যে নির্বাচনের নিরপেক্ষতার সাথে। আসলে নিরপেক্ষতা কিছুই না, তারা চেয়েছিল যেন আমরা থাকলে হয়তো অনেক কিছু তারা করতে পারতো না যেভাবে তারা করেছে, নির্বাচনকে প্রভাবিত করা, সংস্কারের বিষয়গুলোতে সরকারকে বিভিন্ন ধরনের কম্প্রোমাইজে আসতে বাধ্য করা। তো সেই জায়গা থেকে আমাদেরকে একরকম চাপে রাখা হয়েছিল, এবং আমাদেরকে এক ধরনের জাতীয় নাগরিক পার্টিকে এক ধরনের দোষ দেওয়া হতো যে এরা নির্বাচন চায় না, এদের পন্থী লোকজন ক্ষমতায় আছে, এরা সারা জীবন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। ইভেন অনেক সময় বলা হয়েছে যে ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু নির্বাচন হবে না। এটা খুব ট্রাস্টের সাথে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল। বাট সরকারের আমি একটা ইন্টেনশন দেখেছি যে অন্তর্বর্তী সরকার কখনোই ক্ষমতা প্রলং করতে চায়নি, কিন্তু এই নানামুখী চাপ এবং অসহযোগিতার কারণে যখন দেখেন নির্বাচনের ডেট ঘোষণা করা হলো, তারপরেও কিন্তু যমুনার সামনে আন্দোলন করা হয়েছে। বিএনপি সরকারকে ঘেরাও দিয়ে রেখেছে, কাজ করতে দেয় নাই, নানাভাবে বাইরে থেকে চাপ দেয়া, ভেতর থেকে কিন্তু এই চাপ ঘেরাও দেয়া, তো আপনারাও নানাভাবে করেছেন, সরকারকে আপনারাও চাপ দিয়েছেন না? রাখা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তো আপনারাও অনেক সময় এই ধরনের ঘেরাও কর্মসূচি করেছেন এবং আপনারাও দাবি আদায় করেছেন যমুনা ঘেরাও করে। দেখেন আমরা মানে তখন জাতীয় নাগরিক পার্টি, আমি সরকারের অংশ ছিলাম, জাতীয় নাগরিক পার্টির জায়গায় ছিল। তখনকার জাতীয় নাগরিক পার্টির সব সিদ্ধান্তের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। হাসান আব্দুল্লাহর নেতৃত্বে এবং পরবর্তীতে আরো বিভিন্ন রাজনৈতিক দলের ইয়াতে যেটা হয়েছিল সেটা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে হয়েছিল, এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আপনি দেখবেন যে বিএনপিও কিন্তু অফিসিয়ালি তারা বক্তব্য দিয়েছে যে আমরাও নিষিদ্ধ চেয়েছি। তো সেটাতে যদি আপনি দোষ দেন তাহলে বিএনপিকেও দোষ দিতে হবে। এবং যেই ঘেরাওয়ের কথা আমি বলছি সেটা প্রথমে শুরু হয়েছিল দক্ষিণ সিটি কর্পোরেশন, তারপর সচিবালয়, তারপরে এসে সেটা যমুনা পর্যন্ত ঠেকেছে। প্রায় 1 মাস আন্দোলন হয়েছে। এবং ঘেরাওয়ের ইস্যুটা যদি আপনি দেখেন, একজন মানুষ সিটি কর্পোরেশনে মেয়র পদে বসার জন্য ঘেরাও করছে, যদিও পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সেটা আসলে সরকারের সাথে একটা বেটার নেগোসিয়েশন। আমি জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সালাউদ্দিন আহমেদকে দেখা করার সময় দিচ্ছিলেন না, কারণ সালাউদ্দিন আহমেদের কিছু কন্ডাক্ট নিয়ে, ব্যবহার নিয়ে তার অসন্তোষ ছিল। জাস্ট এই একটা কারণে আপনার সাথে সরকার প্রধান দেখা করছে না, এই কারণে আপনি সরকারকে ঘেরাও করে কাজ করতে দিবেন না, এই ধরনের সিলি ম্যাটার নিয়ে হয়েছে। বাট যেটা এনসিপির নেতৃত্ব হয়েছে এটার ক্ষেত্রে কিন্তু জামাতে ইসলামী, বিএনপি সহ সবাই একমত হয়েছে, এবং সবাই কিন্তু এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ক্রেডিট নিয়েছে। তো ফলে আপনি যদি ওইটার দোষ দিতে হয় সবাইকে দিতে হবে। কিন্তু বিএনপি যেভাবে, এবং শুধুমাত্র এই একটা ইনসিডেন্ট আমি বলছি, বাট অন্তর্বর্তী সরকারের সময় 300-র উপরে আন্দোলন হয়েছে, এবং অধিকাংশ আন্দোলনে বিভিন্ন সমিতির দ্বারা, বিভিন্ন কর্মচারী সমিতি বা এটার দ্বারা প্রভাবিত হয়েছে। এবং আমরা সব আন্দোলনের গোড়ায় কি আছে খোঁজ নিতে গেলে গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে সেখানে বিএনপি পন্থী যারা আছেন তারা এটাকে উস্কানি দিয়েছেন। এবং আপনি দেখেন যে নির্বাচনের পরে তো আর ওই দাবিগুলো নাই, ওই দাবিগুলো দাবির জায়গায় আছে, কিন্তু তারা আর ওইটা নিয়ে মাঠে আসছে না। ফলে তখন এক ধরনের উস্কানি, এক ধরনের সহযোগিতা এই আন্দোলনগুলোকে সংগঠিত করার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ছিল। ফলে সরকার বিভিন্ন সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারেনি, এই চাপের মুখে তাদেরকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, বিভিন্ন ধরনের কম্প্রোমাইজের দিকে তখন যেতে হয়েছে। কিন্তু এই জায়গাটাতে হচ্ছে ধরেন বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তারা হয়তো তাদের মতো করে পরিকল্পনা করেছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা হয়তো এই বিষয়ে অন্য বক্তব্য দিবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন আপনারা 2024-এর জুলাইয়ে একটা মানে গণ আন্দোলন করে একটা সরকার খুবই সুসংহত
অবস্থায় থাকা একটা সরকারের পতন ঘটিয়েছেন। কিন্তু তারপরে এই যে এই ধরনের চাপ, বিএনপির চাপ বা অন্য চাপের কাছে আপনারা কি তাহলে এক ধরনের নতি স্বীকার করে ফেলেছেন? এত দ্রুত যে এই নতি স্বীকার করা, এটার কারণটা কি ছিল আপনাদের? মানে না, আপনাদের দুর্বলতাটা কোথায় ছিল যে কারণে আপনাদেরকে এই চাপগুলো খুব গুরুত্ব সহকারে নিতে হয়েছে? এই বিষয়ে তো আমারও সমালোচনা আছে, যদিও আমি ওই সরকারের অংশ ছিলাম। এবং আমি অনেক জায়গায় বলেছি যে এই সরকারের কাঠামোগত কারণে এই বিষয়, এবং এই সরকারের যেই ব্যক্তিগুলো দায়িত্ব নিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডের কারণে এই সরকারটা যথেষ্ট একটা গণঅভ্যুত্থানের সরকারের যতটা শক্তিশালী অবস্থান নেওয়া প্রয়োজন ছিল সেটা তারা নিতে ব্যর্থ হয়েছে। এবং আমাদের কিন্তু প্রথমে উদ্দেশ্য ছিল একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করা, এবং সবগুলো পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, গণঅভ্যুত্থানের প্রতিনিধিদের অংশগ্রহণে এটা একটা শক্তিশালী সরকার হতো। এই সরকারের বিভিন্ন লেজিটিমেসি নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেটা উঠতো না, এবং তখন লক্ষ্যে পৌঁছানোটা মোর ইজি হতো। কিন্তু সেটা বিএনপি প্রথমে রাজি না হওয়ার কারণে কিন্তু আমাদেরকে মোরলেস সিভিল সোসাইটির প্রতিনিধিদেরকে নিয়ে, যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, যাদের বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড হয়তো কেউ শিক্ষকতা, কেউ পলিসি লেভেলে কাজ করেন, কেউ হয়তো এনজিও ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিত্ব বা ইকোনমি ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে এক ধরনের একটা নন পলিটিক্যাল একটা সিভিল সোসাইটি আধিক্যের একটা সরকার গঠন করতে হয়েছে। ফলে এই সরকারটা প্রথম থেকেই আমার মনে হয়েছে যে আমরা সরকার থাকা অবস্থায় সরকারকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চাপ দিয়েছি, কঠোর হওয়ার জন্য বারবার বলেছি। কিন্তু আমার মনে হচ্ছে যে সরকার যথেষ্ট, গণঅভ্যুত্থানের সরকার যতটুকু পাওয়ার এক্সারসাইজ করার প্রয়োজন ছিল ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, সেটা করতে এই সরকার ব্যর্থ হয়েছে। অনেক ক্ষেত্রে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়েছে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের চাপের মুখে তারা নতি স্বীকার করেছে। বাট সেটার ক্ষেত্রে কখনোই আমার জায়গা থেকে বা গণঅভ্যুত্থানের প্রতিনিধি যারাই সরকার ছিল তাদের জায়গা থেকে সবসময় আমাদের একটা চাপ ছিল যে সরকারের কিছু ক্ষেত্রে ডিসক্রিশন, সরকারের কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সবকিছু এই যে রাজনৈতিক দলগুলা বললে করব, না হলে করব না, এই যে একটা, কারণ সবাইকে নিয়ে সবসময় ভালো ডিসিশনটা হয়তো নেওয়া যায় না, কম্প্রোমাইজ একটা ডিসিশন নিতে হয়। তো এই সমালোচনাগুলো সরকারের ভিতরে থেকেও আমরা করেছি, বারবার আমরা সরকার প্রধান সহ অন্যান্য উপদেষ্টাদেরকে ক্যাবিনেট মিটিং এ আমরা বলেছি, এবং অনেকগুলো কঠোর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা সরকারকে প্রভাবিত করেছি। এবং এটাই আমার মনে হয় এই সরকারের একটা সমালোচনা আমার জায়গা থেকে থাকবে, যে এই সরকারটা কঠোর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক সময় পিছপা হয়েছিল। বাট ওইটাকে আমি ডিফাইন করি এজ এই মানুষগুলোর ব্যাকগ্রাউন্ডের কারণে এমনটা হয়তো হয়েছিল।